Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 57তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো এবারও আমি আফনান রয়েছি আপনাদের সাথে। আজকের এই 57তম এপিসোডে আপনাদের জন্য দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনাগুলো আপনাদের সকলের কাছে ভয়ের শিহরণ জাগানিয়া হবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের যেই ঘটনাগুলো আমরা যাদের কাছ থেকে পেয়েছি তাদের সম্পর্কে কিছুটা বলে নেই। একজনের সম্পর্কে নতুন করে বলে দেওয়ার কিছু নাই। তিনি হচ্ছেন আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ রবি। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার সদর উপজেলার পেয়ারাতলা নামক স্থানে। আর দ্বিতীয় যে ঘটনাটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন বড় আপু। উনি বর্তমানে রয়েছেন মিশরের নিউ কায়রো শহরে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই হরর নাইট এপিসোডের 57তম আয়োজনের প্রথম ঘটনাতে চলে যাই। প্রথম ঘটনাটি রবি ভাই পেয়েছিলেন ওনারই আপন চাচাতো ভাইয়ের কাছ থেকে। এই আপন চাচাতো ভাই উনি কুষ্টিয়াতে একটি ডেইরি ফার্ম, মানে গরুর দুধের একটি ফার্ম পরিচালনা করেন, যেখানে তার অনেকগুলো গাভী গরু রয়েছে, যেটাকে আমরা গাই গরু বলি আর কি। তো এই গরুগুলো থেকে উনি দুধ সংগ্রহ করে আশেপাশের বিভিন্ন এলাকাতে উনি বিক্রি করেন। আর এরকম কিন্তু আরও বেশ কিছু ফার্ম কিন্তু কুষ্টিয়া শহরে রয়েছে, বা কুষ্টিয়া শহরের আশেপাশে যেই গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেখানেও রয়েছে। তো ওনার ফার্মের দুধ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে গরু বিভিন্ন জায়গায় আনা নেওয়া করতে হয়। অনেক সময় চিকিৎসার প্রয়োজনে ডাক্তার নাই, গরুকে গাড়িতে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তারপরে বিভিন্ন হাট হয়, গরু ছাগলের হাট, তখন কিন্তু ষাঁড় গরু, গাই গরু, এই গরুগুলোকে কিন্তু এক হাট থেকে আর এক হাটে নিয়ে যেতে হয়। আর এই নিয়ে যাওয়ার কাজে ট্রাকগুলো ব্যবহার করা হয়। বিভিন্ন সাইজের ট্রাক রয়েছে, পিক আপ রয়েছে। তো 12 ফুটের একটা পিক আপ বা ট্রাক আমরা যেটাই বলি, তো এরকম একটা ট্রাক রয়েছে। এই ট্রাকের যিনি ড্রাইভার তার নাম হচ্ছে রহমত। ওনার সাথে আবার এই যে রবি ভাইয়ের যেই আপন চাচাতো ভাই, তার সাথে খুব ভালো সম্পর্ক। কারণ এই রহমত যিনি, উনি শুধু ওই নির্দিষ্ট ডেইরি ফার্মের বিভিন্ন কাজই করতেন না তার ট্রাক দিয়ে, আশেপাশের আরও বেশ কিছু ডেইরি ফার্ম বলি আর গরুর এমনি খামার বলি, যেগুলো কুরবানি ঈদে বিক্রির জন্য যেই গরুগুলো তৈরি করা হয়, তো এইগুলোতে ওনার ভালো আসা যাওয়া ছিল। আর বিভিন্ন হাটগুলোতে উনি গরু তো নিয়েই যেতেন। উনি মূলত ট্রাকে এই গরু টানার কাজটাই বেশি করতেন, অন্যান্য কাজও করতেন। সবসময় যে গরু টানার কাজ থাকবে বিষয়টা এরকম না, তখন তার ট্রাক তো আর ফেলে রাখা যাবে না, মূলত ওই কাজটাই উনি করতেন আর কি। তো যাই হোক, একবার কি হয়, উনি এই ট্রাক নিয়ে একটা ট্রিপ নিয়ে গিয়েছিলেন ঢাকার আশুলিয়াতে। সময়টা 2008 সাল, তখন কিন্তু গরমকাল, জুন জুলাই মাস এরকম যতদূর বলেছেন আর কি উনি। তো উনি ওই আশুলিয়া থেকে যখন আসছিলেন তখন 3টা গাভী গরু নিয়ে আসবেন উনি, এরকম একটা ট্রিপ পান। যদিও বা ওই ট্রিপটাও নিশ্চিত ছিল না। উনি যখন মালামাল নিয়ে ওখানে পৌঁছেছেন, ফেরার সময় এরকম একটা ট্রিপ উনি পেয়ে যান। আর ফেরার সময় তো ট্রাক ফাঁকাই আসবে, একটা ট্রিপ পাওয়া মানে কম ভাড়া হলেও কিন্তু তাদের জন্য অনেক ভালো কিছু। উনি আসবেন হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া এই রুটটা দিয়ে। যেহেতু পাটুরিয়াতে এসে ফেরির ভাড়া দিতে হবে, সেক্ষেত্রে যদি একটা ট্রিপ পাওয়া যায়, ফেরির ভাড়া সহ তেল খরচটা উঠে গেল না? তেল খরচ উঠে যাওয়া, ফেরির ভাড়াটা উঠে যাওয়া, এটা কিন্তু একজন ড্রাইভারের কাছে অনেক বড় একটা পাওনা আর কি, এটা বলতেই হবে। কারণ ফাঁকা গাড়ি আসার সময় এরকম একটা ট্রিপ পাওয়া মানে একটা সৌভাগ্যের বিষয়। তো উনি সানন্দে রাজি হয়ে যান। এই 3টা গাভী গরু পৌঁছে দিতে হবে হচ্ছে কুষ্টিয়া ত্রিমোহনী এলাকায়। এই ত্রিমোহনী এলাকায় যেখানে পৌঁছে দেবেন সেই ঠিকানা সব কিছু নিয়ে উনি রওনা দিয়েছেন। উনি যখন রওনা দিয়েছেন তখন রাত 12টার দিকে রওনা দিয়েছেন আর কি। রাস্তা তো ফাঁকাই ছিল। উনি গাড়ি নিয়ে খুব একদম সিম্পলি, কোনো ধরনের সমস্যা ছাড়াই উনি পাটুরিয়া ঘাটে এসে পৌঁছান। পাটুরিয়া ঘাটে এসে পৌঁছানোর পর ওখানে কোনো ফেরিঘাটের কোনো জ্যাম ট্যাম ওই সময় ছিল না।
অনায়াসেই উনি অন্য গাড়ির সাথে ওনার ওই ট্রাকটাকেও ফেরির উপর তুলে দেন। কোনো ধরনের কোনো বাধাবিঘ্ন ছাড়াই দৌলতদিয়া ঘাটে এসে ওই ফেরিটা পৌঁছায়। ফেরি থেকে গাড়ি নামে, এরপর উনি ওনার মতো করে রওনা দিয়েছেন। ওনার সাথে কিন্তু কোনো হেল্পার ছিল না, উনি একাই ছিলেন। নর্মালি আমরা কি দেখি, ট্রাকে বা পিকআপে একজন হেল্পার থাকে, কিন্তু ওই যাত্রায় উনি একাই ছিলেন। উনি আসছেন, উনি যখন দৌলতদিয়া ঘাটটা পার হয়েছেন, ঘাট পার হওয়ার পর উনি বেশ খানিকটা এগিয়েছেন আর কি। আগানোর পর ওই আশেপাশে কিন্তু ওইরকম কোনো ঘরবাড়ি নাই, কোনো ঘরবাড়ি কিন্তু দেখা যায় না। আশেপাশে এখনও দেখা যাচ্ছে যে বেশ অনেকটা জায়গা ফাঁকা। উনি গাড়ি চালাচ্ছিলেন, চালাতে চালাতে একটা জায়গায় ওনার খালি মনে আছে যে উনি এমন একটা জায়গায় আসলেন, হঠাৎ করে উনি দেখলেন ওনার গাড়ির হেডলাইটের আলোতে বেশ মোটাসোটা একটা মরা গাছ। কী গাছ এটা উনি বুঝতে পারেন নাই। ওই মরা গাছটার দিকে উনি লক্ষ্য করেছেন, তাকিয়েছেন। ওই সময় হয় কি, রাতের বেলা যেহেতু ওই ঘাটের কাছের এলাকা, অনেক সময় দেখা যায় লোকজন রাতের বেলাতে ঘাটে আসে, হুট করে রাস্তাঘাট পার হয়। আশেপাশে ঘর বাড়ি না থাকলে কোথা থেকে যে লোকজন পার হবে এটা বলা মুশকিল। এই জন্য ডানে বায়ে খেয়াল করতে হয় এই সমস্ত জায়গাগুলোতে। শুধু যে সামনের দিকে খেয়াল করবেন বিষয়টা এরকম না, যেহেতু ওই ডানে বায়ে খেয়াল করতে হয়, এই জন্য উনি মোটামুটি মাঝে মাঝেই ডানে বায়ে খেয়াল করছিলেন। তো একটি মোটা মরা গাছ ওনার কাছে মনে হয়েছে, মরা গাছ ওই অবস্থাতে আর কি, হেডলাইটের আলোতে। তো ওই মরা গাছটা উনি এক নজর দেখেছেন আর কি। তো ওই গাছটা যখনই পার হয়েছেন, ওনার কাছে মনে হলো ট্রাকের পেছনে ধপাস করে কোনো কিছু একটা পড়ল। ধপাস করে পড়ার কিন্তু শব্দ হয় নাই, কিন্তু ট্রাকের উপর হঠাৎ করে যদি কোনো লোড চাপিয়ে দেওয়া হয়, ট্রাকটা কিন্তু কেঁপে ওঠে। ট্রাকটা ওরকম কেঁপে উঠল। ওনার কাছে মনে হলো যে সত্যি অনেক ভারী কিছু ট্রাকের উপর পড়েছে। কেননা ওনার ট্রাক ওই সময়ে এত ভারী হয়ে গিয়েছিল, তখন ওনার যেই মিটারটা, যেই মিটারে উনি গাড়ির স্পিড দেখতে পারেন, সেখানে দেখাচ্ছিল যে স্পিডটা 15 থেকে 20 কিলো পার আওয়ার এটাতে চলে এসেছে। এটা দেখে উনি কি করেছেন, গাড়ির গতিটাকে বাড়িয়ে দিয়েছেন। উনি গতি বাড়াচ্ছেন ঠিক আছে, উনি যেই গতিতে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ওই সময়ে ওনার ওই ট্রাকের গতি 80-র উপরে ছিল, কিন্তু কোনোভাবেই ওনার মিটারের ওই কাঁটাটা 20-এর উপরে যাচ্ছিল না। গাড়িটা এতটা ভারী হয়ে গিয়েছিল। তো এর মধ্যে উনি তো গাড়ি চালাচ্ছেন, আর এই যে দীর্ঘ এই গাড়ি চালানোর জীবনে ওনার সাথে টুকিটাকি ভয়ের ঘটনা ঘটেছে, এমনটা না যে কখনো ঘটে নাই। উনি এই টাইপের জিনিস জানেন যে এরকম মাঝে মাঝে ঘটনা ঘটতেই পারে, আর মাঝে মাঝে ওনার সামনেও এরকম অনেক কিছু দেখেছেন উনি, এগুলো তো উনি পাত্তা দেন নাই। উনি চিন্তা করেছেন এই ধরনের সমস্যা হইলে দোয়া দুরুদ পড়লে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা নাই। কিন্তু উনি তো বুঝতে পারেন নাই কি ভয়ঙ্কর এক বিপদে পড়েছিলেন। উনি কিছুটা পথ আগানোর চেষ্টা করেছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল ট্রাকটা এখনই থেমে যাবে, অথবা ইঞ্জিনে বড় ধরনের একটা সমস্যা হতে পারে। কারণ ওই গাড়িটা যেই ধরনের লোড নিয়ে যাওয়ার কথা, এর থেকেও মনে হচ্ছে আরও বহুগুণ লোড এর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে ইঞ্জিন যে কোনো মুহূর্তে সমস্যা হয়ে যেতে পারে, ইঞ্জিন বসে যেতে পারে, চ্যাসিসটা নষ্ট হয়ে যেতে পারে। উনি কি হয়েছে, কেন এই ট্রাকটা এত আস্তে চলছে, এইটা দেখার জন্য উনি কি করেছেন, ট্রাকটা চালানো অবস্থাতেই একটু ঘুরে তাকিয়েছেন। ওই যে উনি যেই জায়গাটাতে বসে আছেন, ওটার পেছন দিকে, ঠিক ওনার ওই পেছন দিকে কিন্তু কাচের মতো একটা অংশ রয়েছে, যেটা দিয়ে পেছন দিকে কি আছে সেটা দেখা যায়। গাড়িতে তো 3টা গাভী গরু ছিল বা গাই গরু ছিল। উনি পেছন দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান ওনার যে পেছনের গাড়ি, মানে ট্রাকের যে পেছনের অংশটা, এটা যে ব্যাকডালা রয়েছে, এই ব্যাকডালাটা খোলা, আর ওনার 3টা গরুর মধ্যে একটা গরু ভয়ঙ্কর শব্দে ডাকাডাকি করছে, আর ওই গরুটার পেছনের 2টো পা উপর দিকে ঝোলানো। মনে হচ্ছে আমরা যেভাবে অনেক সময় মুরগির 2 পা উপর দিকে ঝুলিয়ে, মাথা নিচ দিকে ঝুলিয়ে অনেকে নিয়ে আসি না, মনে হচ্ছে ওই গরুটাকে ওইভাবে ঝুলিয়ে কেউ নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না।
শুধু ওই গরুটাকে বোঝা যাচ্ছে যে গরুটাকে কেউ নিয়ে যাচ্ছে, আর ওই গরুটা ভয়ঙ্কর শব্দে ডাকাডাকি করছে। উনি এইটা দেখার পর প্রচণ্ড ভয় পান। উনি বুঝতে পেরেছিলেন যে ভয়ঙ্কর এক বিপদে উনি পড়েছেন। উনি ওইখানে কোনোভাবেই আর গাড়ি দাঁড় করার নাই। চিন্তা করেছেন যে গরুটার কি হলো, উদ্ধার করব কি না, কিন্তু বুঝেছিলেন যে কোনো মানুষের পক্ষে এইভাবে এত বড় একটা গরু শূন্যে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। নিশ্চয়ই কোনো পিশাচের খপ্পরে উনি পড়েছেন। উনি গাড়িটাকে আবার জোরে চালানোর জন্য যাত্রা শুরু করেন, কিন্তু না, এবারও গাড়ি ওই রকম আস্তে আস্তেই চলছে। উনি চিন্তা করলেন ওই ভয়ঙ্কর পিশাচটা যদি গাড়ি থেকে নেমেই যায় তাহলে এটা কেন এখন জোরে চলছে না, গাড়িটা তো এখন জোরে চলার কথা। কিন্তু না, উনি গাড়ি কোনোভাবেই জোরে চালাতে পারছিলেন না। উনি তো ওনার মতো করে খুব চেষ্টা করেই যাচ্ছেন। এরপর হঠাৎ করে আবারও গরুর এক আত্মচিৎকার ভেসে আসে ওনার কানে। একদম তো পেছনেই দুটো গরু, আর একটা গরু প্রচণ্ড ডাকাডাকি করছে, আর একটা গরু আহত হলে যেভাবে ডাকাডাকি করে ওইভাবে ডাকাডাকি করছে। উনি এবার কি করেছেন, উনি আবারও ঘুরে তাকিয়েছেন। এবার উনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে একটা গরুর পেছনের একটা পা সম্পূর্ণরূপে ছেঁড়া, আর ওই ছেঁড়া পাটা নিয়ে কোনো এক ধরনের একটা প্রাণী হেঁটে যাচ্ছে। তো উনি কি করছেন, উনি চিন্তা করছেন যে এটা তো কোনো পিশাচ না, এটা তো কোনো প্রাণী, এটা মনে হচ্ছে কোনো শক্তিশালী প্রাণী। আমি তো ভুল করছি, কোনো বেশ কিছু এই প্রাণীর খপ্পরে পড়ে গেছি আর কি। ওনাদের গাড়ির মধ্যে মাঝে মাঝে কিছু বড় ধরনের লাঠি রাখা থাকে। উনি ওইরকম একটা লাঠি বের করে কি করেছেন, ওই ওনার উল্টো পাশে যে সাইডটা, মানে ওনার হাতে, উনি তো ড্রাইভিং সিটে বসা ছিলেন, ওনার হাতের বাম পাশে যে সিটটা ফাঁকা ছিল উনি ওই দিকে সরে গিয়েছেন। তখন কিন্তু গাড়ি উনি দাঁড় করিয়ে দিয়েছেন, কিন্তু উনি চিন্তা করেছেন যে এই প্রাণীটাকে এবার একটা ধাওয়া দিতে হবে, নাহলে আবার এসে উৎপাত করবে। ওই চিন্তা করে গাড়ি উনি চালু রেখে গাড়ি ওইখানে দাঁড় করিয়ে রেখে ওই পাশের সিটে বসে এক হাত দিয়ে ওই লাঠিটা বের করে ওনার গাড়ির যে বডি, ওই বডিতে দুইটা বাড়ি দিয়েছেন, ঠাস ঠাস করে দুটা বাড়ি দিয়েছেন, যাতে করে ওই প্রাণীটা ভয় পেয়ে চলে যায়। কিন্তু উনি আসলে বুঝতে পারেন না উনি কিসের সাথে টক্কর দিতে গিয়েছেন। যখনই উনি বাড়ি দিয়েছেন তখন কি হয়েছে, ওই প্রাণীটা ঘুরে তাকিয়েছে, আর ঘুরে তাকানোর পর উনি ওনার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম দৃশ্যটা দেখেন। উনি দেখতে পান এটা খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, দেখতে ছোটোখাটো একটা ডাইনোসরের মতো, দুটো পা রয়েছে, ডাইনোসরের যেরকম পা থাকে, আর আরও দুটো হাত রয়েছে, ঠিক ডাইনোসরের ছোট ছোট আমরা দেখেছি যে বিশেষ করে টিরেক্স টাইপের ডাইনোসরগুলো দু পা দিয়ে দৌড়ায় এবং ছোট ছোট দুটো হাত রয়েছে, সেই হাত দিয়ে শিকার ধরে, ওই রকম দুটো হাত রয়েছে। আর এটার চোখ তিনটা, স্বাভাবিক দুটো চোখ, আর কপালের উপর একটা চোখ। কপালের উপর যে চোখটা আছে সেটা মনে হচ্ছে লাল টকটকে জল 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 করছে। ওই জিনিসটা তখন ওই গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে, আর ওইটার হাতেই কিন্তু ওই গরুর আর একটা পা ছিল। ওই জিনিসটা তখন গাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। উনি তখন দ্রুত আবার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছেন টান। এবারে উনি ওনার স্পিডটা আগের অবস্থায় নিয়ে আসতে সক্ষম হন। উনি এক টানে চলে এসেছেন খানখানাপুর বাজার পার হয়ে গোয়ালন্দ মোড়ে, ওইখানে এসে উনি গাড়ি থামিয়েছেন। আর উনি মূলত যেই জায়গায় এই সমস্যাটা ফেস করেছিলেন, এটা গোয়ালন্দ ঘাট থেকে গোয়ালন্দ বাজারের মধ্যবর্তী কোনো একটা জায়গা হবে। এক্স্যাক্ট ওইটা কোন জায়গা এটা উনি ওই অবস্থাতে বুঝতে পারেন নাই। উনি গোয়ালন্দ মোড়ে চলে আসেন, ওই সময়ে রাত আনুমানিক 3টা সাড়ে 3টা বাজে। তখন গোয়ালন্দ মোড়ে ওখানে যে টহল পুলিশ থাকে তারা ছিলেন, তারপর ওখানে কিছু লোক থাকে, সারা রাতি থাকে, এনারা ছিলেন, তারপরে কিছু কিছু গাড়ির সুপারভাইজাররা ওখানে থাকেন, তারপর চেকার থাকেন, তারা ছিলেন। তো তাদের সাথে উনি বিষয়টা শেয়ার করলেন। শেয়ার করার পর ওনারা বললেন যে আসলে এখন তো কথা বলার মতো সময় নাই, এই গরুটার অবস্থা তো ভালো না, দ্রুত তুমি গন্তব্যে নিয়ে যাও, নিয়ে গেলে হয়তো বা গরুটাকে বাঁচানো সম্ভব হবে। আর ওখানকার কিছু লোকজন ওনাকে বলেছিলেন যে এই পথে অনেক সময় অনেক ভয়ঙ্কর কিছু ঘটে। যেহেতু ওই সময় কথা বলার মতো অবকাশ ছিল না, তাই
ওখানে যারা টহল পুলিশ ছিলেন বা অন্যান্য যারা ছিলেন তাদের পরামর্শ নিয়ে ওখানে দেরি না করে উনি দ্রুত কুষ্টিয়ার দিকে রওনা দিলেন। রাজবাড়ী জেলা পার হয়ে উনি কুষ্টিয়ার দিকে রওনা দেন। কুষ্টিয়াতে উনি পৌঁছে যান ওই ত্রিমোহনী এলাকাতে। তো যেই বাড়িতে উনি যাবেন আর কি, সেই বাড়ির ঠিকানা তো ছিল। সেখানে যাওয়ার পর আসলে এই কথা যদি তাদেরকে বলা হয় এরা কি বিশ্বাস করবে? উনি কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যে আসলে কি করব, কি বলবো আমি। এরকম একটা গরু হারিয়ে গেল, ওরা বলবে যে তুমি বিক্রি করে খাইছো, আর একটা গরুর এই অবস্থা করে নিয়ে আসো যাতে তোমার কথাটাকে আমরা বিশ্বাস করি। মূলত এই বিষয়টা কি করা যায় এটা নিয়েই উনি গোয়ালন্দ বাজারে মানে গোয়ালন্দ যে মোড়টা ওইখানে উনি দাঁড়িয়েছিলেন। ওখানে লোকজনের সাথে কথা বলেছিলেন যে আমি তো গেলেই তো এই ধরনের প্রশ্ন করবে। তখন ওরা বলেছেন যে আমাদের নাম্বার নিয়ে যাও, যদি প্রশ্ন করে তাহলে আমাদের ধরাই দিও, আমরা বলবো যে আসলে এই ধরনের ঘটনা ঘটছে। এখন এইগুলো বললেও কি ওই বাড়ির লোকজন বিশ্বাস করবে যে তুমি সাজায় আনছো ওই সমস্ত লোকজনকে? এগুলো বললে কোনো লাভ নাই। এখন এটা তো তারা বিশ্বাস করে না। তখন উনি বলেন যে ঠিক আছে, আপনারা তো বিশ্বাস করছেন না, তাহলে আপনাদের এখানে যদি ভালো কোনো হুজুর থাকে চলেন সেখানে যাই। পরে ওই বাড়ির লোকজন স্থানীয় একজন হুজুরের কাছে তাকে নিয়ে যান। তো হুজুর সব কথা শোনেন, শোনার পরে বলেন যে আমাদেরকে একটু সময় দিতে হবে, সময় দাও, তারপর দেখি বিষয়ে কিছু বলা যায় কি না। যেহেতু যিনি গাড়ি চালক তার বাড়িও কুষ্টিয়া জেলাতেই ছিল, তো ওই সময় তাকে আর কিছু বলে নাই। কিন্তু যদি এই টাইপের কোনো জিনিস না পাওয়া যায় অবশ্যই তাকে এই জরিমানাটা দিতে হবে। একটা গরু তো চলে গেছেই, আর একটা গরু অতিরিক্ত রক্তক্ষরণে মারা গিয়েছিল ওই কুষ্টিয়া পর্যন্ত পৌঁছাতে। এই দুটো গরুর জরিমানা কিন্তু দিতে হবে। এখন উনি তো একজন ড্রাইভার, ওনার কাছে তো এত টাকা নাই জরিমানা দেওয়ার মতো। দুটো গরুর দাম কিন্তু কম না, লিসেনারও তো বুঝতেই পারছেন দুটো এই গাই গরুর দাম কত হতে পারে। তার কাছে এত টাকা দেওয়াটা একটা আকাশ কুসুম একটা কল্পনার মতোই ছিল, জরিমানা হিসেবে টাকাটা সে দেবে। তো 2 দিন পরে ওই হুজুরের কাছে যাওয়ার কথা ছিল, উনিও গিয়েছেন, ওই বাড়ির লোকজনও একজন আসছেন আর কি, কয়েকজন আসছেন মুরব্বী। তো আসার পর যখন আলোচনা হয় তখন ওই হুজুর বলেন যে তোমার তো ভাগ্য ভালো, তোমাকে ধরে খায়া ফেলেনি। এরা এক ধরনের বিশেষ সম্প্রদায়ের জিন যারা হচ্ছে মাংসাশী প্রাণী। এদের কাছে কোনো বাছ বিচার নাই, এরা সুযোগ পেলে মানুষকেও খেয়ে ফেলে। আর যখন কোনো ধরনের পশু পাখি এরা পায় না তখন কি করে, তখন কবরস্থানের লাশ ওরা খেয়ে ফেলে। এমন এক ধরনের প্রাণীর খপ্পরে পড়েছিল। আর ওই রাতটা একটা বিশেষ রাত ছিল, আর ওই দিকে ওরা অবস্থান করছিল। যখনই 3টা গাই গরু নিয়ে যাচ্ছিল তখনই ওদের নজর পড়ে এই গরুর দিকে, আর এরা এসে আক্রমণ করে। তবুও ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, আর একটা গাভী অন্তত বেঁচে গেছে। এটা নিয়ে আর কোনো হইচইয়ের দরকার নাই। ওদেরকে হাজির করাতে গেলে, ওদেরকে শাস্তি দিতে গেলে আরও ভয়ঙ্কর বিপদ হবে, কারণ ওরা খুবই হিংস্র প্রজাতির জিন। এদের সাথে অন্যান্য যেই জিন যারা এমনিও হিংস্র, এদের সাথেও এদের সম্পর্ক থাকে না। এদের খাদ্যাভ্যাস, চালচলন সব কিছুই আলাদা। এদেরকে হাজির করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। তো হুজুর যখন এই বিষয়গুলো বলেন তখন যিনি ওই গাভীর মালিক ছিলেন তিনি এই বিষয়টা নিয়ে আর কথা আগান না, ওটা ওখানেই এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেন। এরপরে রহমত ভাই কয়েকদিন পরেই ওই দিক দিয়ে যাচ্ছিলেন ট্রাক নিয়ে। তখন দিনের বেলাতেই উনি ওই জায়গাটাতে থামেন যেই জায়গায় ঘটনা ঘটেছিল। ওনার অনুমান ছিল যে কোন জায়গাটা হতে পারে। তো ওখানে থামানোর পর আশেপাশে তো ঘরবাড়ি দূরে দূরে, স্থানীয় কয়েকজনের সাথে উনি কথা বলার চেষ্টা করেছিলেন এবং কথা বলতে সক্ষম হন। ওনাদের সাথে এই বিষয়টা শেয়ার করেন। শেয়ার করার পর ওনারা একে অন্যের দিকে তাকাতে থাকে, বলে যে ও তাহলে এই ঘটনা ছিল না। তখন এই কথা যখন শুনেছেন ওই রহমত ভাই তখন বুঝতে পেরেছেন নিশ্চয়ই ওনারা এই বিষয়টা সম্পর্কে কিছুটা হলেও অবগত। তখন উনি বলেন যে ভাই কী হয়েছে বলেন তো একটু। তো ওনারা বলছেন যে অল্প কয়েকদিন আগে একটা ঝোপের মধ্যে গরুর মাথাটা অক্ষত ছিল আর পুরো কঙ্কাল পড়েছিল। মনে হচ্ছে যে কোনো ভয়ঙ্কর প্রাণী হাড় ছাড়া মাংস নাড়িভুড়ি সব খেয়ে ফেলেছে আর ওই অবস্থাতে ফেলে রেখেছে। তো আমরা চিন্তা করছিলাম যে এটা কে করতে পারে। তখন আমরা বুঝতে পারছিলাম যে এই এলাকায় বহু আগে থেকেই এই ধরনের কিছু ভয়ঙ্কর পিশাচ ঘুরে বেড়ায়, এদেরই হয়তো বা শিকার হয়েছে এই গরুটা। তখন এই রহমত ভাই বলেন যে
আমি তো এরকম গরু নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটছে। তখন ওই গ্রামের লোকজন এটা স্বীকার করেন যে হ্যাঁ, এখানে এই ধরনের ভয়ঙ্কর কিছু পিশাচ প্রকৃতির জিনেরা রয়েছে, বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, ঘরবাড়ি থেকেও গরু ছাগল নিয়ে গেছে, এমন ঘটনাও হয়েছে। তবে সেটা সবসময় যে হয় তা না, অনেক দিন পর পর একবার হয়। আর বিভিন্ন সময় কবরস্থানে কবর দেয়া লাশ কবর খুঁড়ে গায়েব করে ফেলে, দেখা যাচ্ছে যে কবর খোঁড়া, ভিতরে কোনো লাশ টাশ নাই। এই ধরনের ঘটনাও ঘটেছে। স্থানীয় লোকদের সাথে কথা বলে উনি এই বিষয়টার সত্যতা নিশ্চিত করেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই ধরনের ভয়ঙ্কর জিনেদের খপ্পরে যে পড়েছে, তার বেঁচে ফেরত আসাটাই একটা মিরাকল বলতে হবে, আল্লাহর অশেষ রহমত বলতে হবে। তবে পরবর্তীতে আরও একজন হুজুরের সাথে উনি কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে এরপরে যখন এই ধরনের গরু টরু নিয়ে আসবা, কারণ প্রতিমধ্যে তো অনেক বিপদই হতে পারে, সেক্ষেত্রে আয়াতুল কুরসি পরে গাড়িতে ফু দিয়ে রাখবা। আর হচ্ছে গরুর গাড়িতে অনেক সময় গন্ধ হতে পারে, গরু বিভিন্ন সময় নোংরা করে গাড়িতে, দুর্গন্ধ তো হতেই পারে। সেক্ষেত্রে বলেছিলেন যে আগরবাতি বা ধূপকাঠি গাড়ির কোনো একটা জায়গায় জ্বালিয়ে রাখতে, এটা পরামর্শ দিয়েছিলেন। তো উনি এরপরে থেকে এই ধরনের গরু রাতের বেলা টানাটানির ক্ষেত্রে, বিশেষ করে গাড়িতে আনা নেওয়ার ক্ষেত্রে উনি এই আমলটা করেছেন, এখনও করে যাচ্ছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবিউল ইসলাম ভাইকে দারুণ একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই রবি ভাইয়ের ঘটনা সামনে কিন্তু আসছে। রবি ভাইয়ের ঘটনা আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডে কিন্তু থাকছে। রবি ভাইয়ের সাথে থাকছে আপনাদের সকলের প্রিয় সাংবাদিক এনামুল হক আবির ভাইয়ের ঘটনা। বুঝতেই পারছেন, দুর্দান্ত একটি ঈদ স্পেশাল এপিসোড কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের 57তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই ইয়াসার বইটি সংগ্রহ করেছেন, আবার অনেকে এই বইটা সংগ্রহ করতে এখনও পারেননি। যারা পারেননি তারা অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে মেসেজ করেছেন কিভাবে বইটি আপনারা পেতে পারেন। এর আগেও বলেছি, আবারও বলছি, রকমারি থেকে বইটি আপনারা অনায়াসেই পেতে পারেন। সেক্ষেত্রে রকমারিতে গিয়ে ইয়াসার বইটা লিখে সার্চ দিতে হবে। তবে এত কষ্ট না করে আপনারা আরও সহজেই বইটা অর্ডার করতে পারেন। কিভাবে সেটাও বলে দিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু রকমারির সেই অর্ডার লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করলেই আপনারা ইয়াসার বইটি দেখতে পাবেন, আর সেখান থেকে অনায়াসেই অর্ডার করলে বইটা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। চলুন ঘটনায় চলে যাই। এপিসোডের শুরুতে বলেছি যে আমাদের দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন ফরিদা ইয়াসমিন আপু। ওনার জন্ম সিলেটে। 1986 সালে উনি ওনার বাবা মায়ের সাথে লন্ডনে চলে গিয়েছিলেন। ওনার স্বামীর জন্ম ঢাকা শহরে হলেও তার অরিজিন আবার বরিশালে। 2011 সাল থেকে উনি মিশরে রয়েছেন। ওনার সন্তানরা সবাই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। উনি জানিয়েছেন যে উনি পারিবারিকভাবেই প্র্যাকটিসিং মুসলিম, সর্বদা আল্লাহর উপর ভরসা করে চলেন। আর আমাদের চ্যানেলের ঘটনাগুলো নিয়মিত উনি শোনেন। উনি জানিয়েছেন ওনার বিভিন্ন মন্তব্য আমাদের ঘটনা সম্পর্কে, সেগুলো আমরা পড়েছি। ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে এত দূরে থেকে আমাদের চ্যানেলের ঘটনাগুলো যে আপনি শোনেন, তারপর আপনি আমাদেরকে ভালোবেসে ঘটনা পাঠিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনার কাছ থেকে আরও ঘটনার প্রত্যাশায় কিন্তু আমরা থাকব। চলুন আমরা ঘটনায় চলে যাই। এই ফরিদা আপু কিন্তু একটি ঘটনা পাঠান নাই, উনি ছোট ছোট বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছেন। চলুন ওনার শুরুর ঘটনাটা শুনে আসি। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ওনার নানার সাথে ঘটে যাওয়া। সালটা এক্স্যাক্ট বলা মুশকিল। উনি জানিয়েছেন সম্ভবত 1960 সালের দিকে হবে। তো ওনার নানা 1960 সালের দিকে এই ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। তবে ওনার নানার যেই ঘটনাটা ঘটে, ওনার নানার সাথে ঘটনাটা বলার আগে ওনার নানার জীবনের কিছু বিষয় বলে নেওয়াটা ভালো, তাহলে বুঝতেও সুবিধা হবে লিসেনারদের জন্য।
তো নানার যে কয়জন ভাই বোন ছিলেন তাদের মধ্যে নানা সবার ছোট ছিলেন। নানার মা হঠাৎ করেই মারা যান। মারা যাওয়ার পর নানার বাবা আরেকটি বিয়ে করেন। নানার বাবা মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন। তো যখন নানার বাবা বিয়ে করে নতুন বউ আনলেন, তখন দেখা গেল যে নতুন যিনি মা আসছেন, তিনি এই আগের ঘরের বাচ্চাদেরকে ওইভাবে সহ্য করতে পারছেন না। এখন ওরকমটাই শুনেছেন, ফরিদা আপু জানিয়েছেন যে তার আচরণ সম্পর্কে এরকমটাই আসলে ওইভাবে শুনেছেন আর কি। তো একটা সময় কি হয়, নানা উনি এই নতুন মায়ের জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে পালিয়ে যান, কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়ে যান। নানার বাড়ি ছিল সিলেটের আম্বরখানা এলাকায়। তো বাড়ি থেকে বেরিয়ে উনি হাঁটা শুরু করেন। সিলেটের পাঠানটোলা এলাকায় এসে পৌঁছান। সেখানে একটা মসজিদের পুকুরে হাত মুখ ধোন এবং ওনার সাথে আনা কিছু গুড়মুড়ি খান। ওই মসজিদের পুকুরের পানিকে সোজা উনি আসামে চলে যান। তখন কিন্তু আসামে যাওয়ার জন্য গাড়ি ছিল। তখন তো এরকম বর্ডারটা এত এখন যেরকম কড়াকড়ি, তখন তো এরকম কড়াকড়ি ছিল না। অনায়াসেই উনি আসামে চলে যান। আসামে চলে যাওয়ার পর ওইখানে কিভাবে যেন একজন ব্রিটিশ টেইলার, মানে যিনি কাপড় তৈরি করতে খুব এক্সপার্ট ছিলেন, ব্রিটিশদের বিভিন্ন কাপড় চোপড় তৈরি করে দিতেন, এই ধরনের একজন লোকের সাথে ওনার পরিচয় হয়। তার কাছেই উনি টেইলারিং শেখেন। খুবই অল্প সময়ের মধ্যে উনি দুর্দান্ত সমস্ত পোশাক বানাতে পারতেন। ছেলে মেয়ে উভয়েরই দারুণ দারুণ ডিজাইনের পোশাক বানাতে পারতেন। উনি নিজের থেকেই বেশ কিছু ডিজাইন উনি উদ্ভাবন করতেন, সেগুলো অনেকেরই ভালো লাগতো। তো এভাবে অল্প সময়ের মধ্যে ওনার হাত খুবই পাকা হয়ে যায়। উনি যার আন্ডারে মূলত কাজ শিখেছিলেন, তিনিও নানাকে খুবই ভালোবাসতেন। অল্প সময়ের মধ্যে ওই এলাকায়, মানে ওই আসামের ওই এলাকায় যেখানে থাকতেন আর কি, তো সেখানে বেশ নাম কামিয়ে ফেলেন উনি, বেশ ভালো টাকা পয়সাও বানিয়ে ফেলেন। 18 বছর বয়সে উনি আবার বাড়িতে ফেরত আসেন। উনি যখন গিয়েছিলেন তখন বালক, তখন বয়স কত, হয়তো বা 10-12 বছর হবে সর্বোচ্চ, এরকম ছিল। 18 বছর বয়সে উনি বাড়িতে ফেরত আসেন। তখন তার কাছে বেশ টাকা পয়সাও ছিল। উনি যখন বাড়িতে ফেরত আসছেন, অদ্ভুত ব্যাপার, যেই সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি বাড়ি ত্যাগ করেছেন, উনি ফেরত আসার পরে দেখলেন যে তার বাবা এবং তার ওই নতুন মা, মানে সৎ মা, তাকে খুবই ভালোবাসছেন, আদর আপ্যায়ন করছেন। মনেই হচ্ছিল না যে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। তো যাই হোক, তার ওই নতুন মাও নানার উপর খুব খুশি ছিলেন, এতদিন পরে ফেরত আসছে। সেই নতুন মা আপন সন্তানের মতোই নানাকে কিন্তু আসলে বড় করতে থাকেন। আসলে এর ভিতরে হয়েছেটা কি, নানার অন্যান্য যে ভাইয়েরা ছিল তারা কিন্তু লেখাপড়া করত। ওই সময়ে তারা তো বেশ বড়ই ছিলেন, এর মধ্যে তারা বেশ ভালো ভালো সরকারি চাকরি পেয়েছিলেন। ওই সময় সর্বোচ্চ লেভেলের চাকরিগুলো তারা কিন্তু পেয়েছিলেন, বেশ ভালো পজিশনে তারা ছিলেন। তারা তো চাকরির কারণে বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে গিয়েছেন। আজকে যেমন খুব সহজেই বৃহস্পতিবারে বাড়িতে চলে আসা যায়, আবার রবিবারে সকালে অফিস ধরা যায়, তখন কিন্তু এরকম ছিল না। তখন বাড়ি থেকে একবার বের হয়ে গেলে লম্বা ছুটি ছাড়া বাড়িতে আসাটা অনেক কঠিন হয়ে যেত। আর তখন যোগাযোগ ব্যবস্থা এত ভালোও ছিল না। তখন প্রশাসনিক এরিয়াগুলো অনেক বড় ছিল। একজন প্রশাসককে ওই এরিয়াগুলো মেনটেন করতে অনেক বেগ পেতে হতো। এই জন্য বাড়িতে আসা যাওয়া তাদের জন্য খুব কঠিন ছিল। একবার বাড়ি থেকে বের হলে বছরের পর বছর চলে যেত, বাড়িতে আসা যাওয়া আসলে ওইভাবে ওনারা করতে পারতেন না। ওইটা ওই সময়ের একটা রূঢ় বাস্তবতা ছিল, যার কারণে বাড়িতে তো আসলে লোকজন নাই, ওনারা তো ভালো ভালো চাকরি পেয়ে বিভিন্ন জায়গায় চলে গেছেন। এমত অবস্থায় নানা আসছেন। তখন নানার বাবা, নানার নতুন মা, ওনারা চিন্তা করলেন যে ওকে বিয়ে শাদি দিয়ে দেই। তো ওনার জন্য বিয়ে শাদি যেহেতু সিদ্ধান্ত হলো, তাকে দিয়ে দিবেন, তো ওনার জন্য একটা ভালো মেয়ে দেখার প্রস্তুতিও তারা নিলেন, দেখা শুরু করলেন। মোটামুটি ভালো একজন পরহেজগার ভদ্র মহিলা তারা বের করে ফেলেন। তো তার সাথে বিয়েও হয়ে যায়। তো নানির সাথে যখন বিয়ে হয়ে গেল, নানির ওই সময় বয়স ছিল 12 বছর আর নানার বয়স 18 বছর। ওই সময়ের যে বাস্তবতা, 1960 সালের বাস্তবতা আমি বলছি,
তখন কিন্তু 12 বছর বয়স 11 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, বাল্যবিবাহই চলতো আর কি। তখন এটা বেশ ভালোই প্রচলন ছিল ওই সময়ের প্রেক্ষাপটে। তো নানির বয়স যখন 14 বছর তখন এই ফরিদা আপুর মায়ের জন্ম হয়। সব কিছু ভালোই কাটছিল। নানির নাম ছিল মেহেরুন্নেসা। নানির নামের সাথে মিল রেখে এই ফরিদা আপুর মায়ের নাম রাখা হয় শামসুন্নেসা। যেহেতু প্রথম সন্তান, নানা নানির নয়নের মণি ছিল ফরিদা আপুর মা। এরপর সময় কেটে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে। এর মধ্যে কিন্তু তাদের ঘরে আরও কয়েকটি সন্তান জন্ম হয়েছে, আরও 3টা সন্তান হয়েছে, পরে 2 মেয়ে, সবশেষ 1 ছেলে। এদিকে কি নানা তো আসলে টেইলারিংয়ের কাজ শিখেছেন। বাড়িতে আসার পর তো টেইলারিংয়ের কাজ উনি হাতে ধরেন নাই। এখন বসে বসে তার জীবন চলবে না, রুজি রুটির ব্যবস্থা তো করতে হবে। এখন কি করবেন? নানা একটা চাকরি নিলেন একটা টি গার্ডেনের ভেতরে। ওই সময় ওনার দায়িত্ব কী ছিল সেটা অবশ্য ফরিদা আপু বলতে পারেন নাই। উনি রাতের বেলা ডিউটি করতেন, সেখানে তাকে থাকতে হতো। ভাগ্যের নির্মম নিষ্ঠুর পরিহাস যে 7টি বছর তারা খুব সুন্দর করে জীবনযাপন করেছেন, হঠাৎ করেই তাদের সেই জীবনে এক ভয়ঙ্কর ছন্দপতন শুরু হয়। উনি যে টি গার্ডেনে চাকরি করতেন সেটা ছিল খেজুরি ছড়া চা বাগান, এটা নামই পরিচিত ছিল ওই সময়। এখন সেটার নতুন কোনো নাম হয়েছে কিনা এটা ফরিদা আপু বলতে পারেন নাই। তো একদিন রাতের বেলা তিনি বাগানের বাইরে গিয়েছিলেন, সম্ভবত প্রকৃতির ডাকে সাড়া দিতে। জল বিয়োগের একটা প্রেশার অনুভব হয়েছিল ওনার, এই জন্য উনি বাইরে গিয়েছিলেন। তো উনি যেই জায়গাটিতে বসেছিলেন সেইখানে উনি একটা গুমট অন্ধকারাচ্ছন্ন কোনো একটা বিষয় লক্ষ্য করেছিলেন, কিন্তু সেটা আসলে কোনো অবয়ব ছিল না কি ছিল এটা উনি বুঝতে পারেন নাই। উনি জল বিয়োগ করে চলে আসছেন। এরপর থেকেই নানার আচার আচরণে ভয়ঙ্কর রকমের পরিবর্তন হতে থাকে। যেই মানুষটা তার প্রাণপ্রিয় স্ত্রীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলতেন না, সেই মানুষটাই হঠাৎ করে বদলে গেলেন রাতারাতি। কিছু থেকে কিছু হলেই তার স্ত্রীর উপর প্রচণ্ড রকমের ক্ষুব্ধ হতেন, মারপিট শুরু করতেন, হাতের কাছে যা পেতেন সেটা দিয়েই মারপিট শুরু করতেন। এমন মারপিট করতেন রক্তারক্তি হয়ে যেত, তারপরেও উনি থামতেন না। মানে এমন ভয়ঙ্কর আচরণ ওনার হয়ে যায়। পাড়া প্রতিবেশীরা বিভিন্নভাবে ওই নানিকে উস্কাতে থাকেন যে তোমার স্বামী তোমাকে এত মারপিট করে, বাপের বাড়ি চলে যাও না কেন? তখন নানি বলতেন যে আমার স্বামীকে আমি চিনি, 7টা বছর তার সাথে আমি থাকছি, আমি জানি না সে কেমন মানুষ। নিশ্চয়ই তার এমন কোনো সমস্যা হয়েছে যেটা খুবই মারাত্মক। তাছাড়া তার এই ধরনের আচরণ স্বাভাবিক মোটেও না। যেহেতু সুখের সময় আমি তার সাথে ছিলাম, তার এখন খুব একটা কঠিন সময় যাচ্ছে, এই সময় আমি সাথে থাকবো যত কষ্টই আমার হোক। তো এর মধ্যে পরিবারের সবাই, নানার মা বাবা, তারা চিন্তা করতে থাকলেন হঠাৎ করে কী এমন হলো যে ওর আচার আচরণ এরকম হয়ে গেল, কাউকে সে সহ্য করতে পারে না, এত ক্ষিপ্ত হয়ে গেল। অনেকের সাথে পরামর্শ করে ওনারা সিদ্ধান্ত নিলেন একজন ভালো আলেমের কাছে উনি যাবেন। তো ভালো একজন আলেমের কাছে গেলেন। সেই আলেমের সাথে কথা বলার পর সেই আলেম বিভিন্ন বিষয় চিন্তাভাবনা করে বললেন যে আসলে এই কাজটা আমি আর একজন লোকের কাছে তোমাদেরকে পাঠাতে চাই এই কাজের জন্য। ওই সময়ে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, পীর সাহেব ছিলেন আর কি উনি। তিনি চাতলের বড় পীর নামে পরিচিত ছিলেন। চাতলের বড় পীরের কাছে নানাকে নিয়ে যাওয়া হয়। তো সব কিছু শোনার পর উনি বললেন যে তোমরা অপেক্ষা করো, এই বিষয়ের আমি একটা খোঁজ খবর লাগাই যে ঘটনাটা কী হয়েছে। তো পীর সাহেবের কাছ থেকে আসার পর নানার অবস্থা দিনকে দিন আরও খারাপ হতে থাকে। একে তো মাত্রাতিরিক্ত রাগ, কাউকে সহ্য করতে পারেন না, হুটহাট করে মানুষের উপর আক্রমণ করে বসেন। এরপর শুরু হলো ভীষণ রকমের পেটে ব্যথা। পেটে ব্যথায় তিনি কাতরাতে থাকেন, তার শারীরিক অবস্থারও অবনতি হতে থাকে। এরপর উনি ভয়ঙ্কর রকমের পাগলামি কথাবার্তা বলতে থাকেন, বিনা কারণে সব মানুষকে সন্দেহ করতেন, বিশেষ করে নানিকে খুব সন্দেহ করতেন। তো একদিন নানিকে নানা বলেছিলেন যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানকে ভালো করে মানুষ করো,
আর তোমার মায়ের কাছে সন্তানদেরকে রেখে মানুষ করো, আর তুমি অন্য জায়গায় বিয়ে করে নিও, কারণ তোমার বয়স এখন অনেক কম, সামনে তোমার পুরো জীবনটা রয়ে গেছে। তো এই কথা শোনার পর নানি খুব কান্নাকাটি করতেন এবং বলতেন, এসব কি বলছেন, আপনার কিছু হবে না, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আসলে নানার অবস্থা যে কি হচ্ছিল এটা নানা ভালো বুঝতে পারছিলেন, আশেপাশের লোকজনও কিছু বুঝতে পারছিলেন যে নানার অবস্থা খুবই খারাপ। তো এরই মধ্যে আরও কিছু ভয়ঙ্কর তথ্য পাওয়া যায়। সেটা হচ্ছে সকালবেলা একজন এসে নানিকে বলছে, এই রাতের বেলা তোমার স্বামীকে তো দেখলাম গাছের নিচে দাঁড়ায় আছে। তখন নানি বলতেন যে, বলেন কি, গাছের নিচে যাবে কিভাবে, তাকে সারা রাত আমি পাহারা দিছি, সে বাসায়, সে ঘর থেকে বাইরেই বের হয় নাই সারা রাত, গাছের নিচে মানে আপনি ভুলভাল দেখছেন। ওই দিনই আর একজন এসে বলে যে, এই তোমার স্বামীকে তো দেখলাম যে ওই জায়গায় এক বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে। এটা শুনে তো নানি অবাক হয়ে যান যে কী বলে, সারা রাত যেই মানুষটা বাসায় থাকলো, আমার পাশে ঘুমায় থাকলো, একবারের জন্য বাইরে গেল না, সেই মানুষটা নাকি কোন বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে। এই সমস্ত কথাবার্তা শুধু যে দুইজন বলেছে এরকম না, বিভিন্ন মানুষজন এসে বলতে লাগলো রাতের বেলা নানাকে নাকি বিভিন্ন জায়গায় দেখা যায়, একই সময়ে নানাকে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গিয়েছে। তো এই বিষয়টা তো স্বাভাবিক না, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু। একই মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিভাবে দেখা যাবে, অথচ যেই মানুষটা ঘরের মধ্যে শুয়ে আছেন, পরিবার সবাই বুঝতে পারেন তাকে আবার ওই পীর সাহেবের সাহায্য নিতে হবে। পরের দিন আবার লোক পাঠানো হয় সেই পীর সাহেবের কাছে এই বিষয়ে বিস্তারিত বলতে, নানা শারীরিক অবস্থা সম্পর্কে তাকে জানানো হয়। সব শুনে পীর সাহেব আবার বলেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, আবার তোমাদেরকে জানাবো, আমি জবাব নেব ওর কাছ থেকে। মূলত উনি কোন প্রক্রিয়ায় জবাব নিয়েছিলেন ওটা আসলে জানা যায়নি, তবে উনি খবর পাঠিয়েছিলেন নানার পরিবারের কাছে যেন তার সাথে গিয়ে দেখা করা হয়। তো যখন তার সাথে গিয়ে ওনারা দেখা করেন, তখন উনি জানান যে সমাধানের একটা পথ আমি বের করেছি, সেই সমাধানের পথটাই শোনো, কিভাবে কি হয়েছে এটা ভুলে যাও, এখন সমাধান করতে হবে, পরবর্তীতে জানানো যাবে। তখন ওই পীর সাহেব বলেন যে আগামীকাল ফজরের সময় তোমাদের বাড়ির দুইজন লোক তোমরা বের হবা, দুইজন দুই দিকে যাবা, তোমরা দুইজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তিকে খুঁজে বের করবা, একজন একজন করে দুইজন, যারা দেখতে মনে হবে খুবই পরহেজগার, সাদা কাপড় অথবা জুব্বা পরিধান করা, যাদেরকে তোমরা চেনো না, লম্বা সাদা দাঁড়িয়ে আছে তাদের, কিন্তু তাদেরকে তোমরা আগে কখনো দেখো নাই, এমন দুজন লোককে তোমরা খুঁজে বের করবা। পীর সাহেব দিকও বলে দিয়েছেন কোন দিকে যাবে, একজন যাবে সুরমা নদীর ওপারে, আর আরেকজন আম্বরখানা এলাকায় থাকবেন। আর আরও কিছু বর্ণনা দিয়েছিলেন যাতে করে দেখা মতো তাদেরকে চিনতে পারা যায়। তো সত্যি তারা কিন্তু এরকম দুজন ব্যক্তির সন্ধান পেয়েছিলেন। আর পীর সাহেব বলে দিয়েছেন তাদেরকে সালাম দিয়ে অনুরোধ করবা যেন তারা তোমাদের সাথে এই বাড়িতে আসে এবং এই লোকটাকে দেখে যায়, তারা যে পরামর্শ দিবে সেটা শুনবা। সত্যি এই দুইজন আগন্তুককে তারা পেয়েও গিয়েছিলেন, ওই রকমের বর্ণনা অনুযায়ী তাদেরকে সালাম দিয়ে তাদেরকে যখন অনুরোধ করেন, তারাও রাজি হয়ে যান, তারা আসেন। ফজরের নামাজের কিছুক্ষণ পরেই হালকা আলো ফুটছে এমন সময় তাদেরকে দেখা গিয়েছিল, মানে দিনের আলোতেই বলতে হবে আর কি। তো তাদেরকে যখন নিয়ে আসা হয়, তারা দুজন নানাকে দেখেন, দেখার পর তারা তখন দুজনেই বলেন, তোমরা যদি এই লোকটাকে বাঁচাতে চাও তাহলে আগামী কয়েক রাত তাকে তোমরা রাত জেগে পাহারা দিবা, দিনের বেলাও বাইরে বেরোতে দিবা না, রাতের বেলা তো অবশ্যই না। এই কয়েকটা রাত যদি তোমরা ঠিকঠাক মতো তাকে পাহারা দিয়ে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ বিপদ কেটে যাবে। আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হবে না। ওই দুইজন লোক একটি লম্বা সুতা পরে দিয়েছিলেন, মানে দোয়া পরে ফু দিয়ে দিয়েছিলেন। প্রতিদিন ওই সুতাটা অন্য আরেকটা সাধারণ সুতার সাথে মাপ দিয়ে রাখতে বলেছিলেন। এই সুতাটা যদি লম্বা থাকে, মানে লম্বা হতে থাকে, তাহলে নানার বিপদের ঝুঁকি থাকবে না, কিন্তু ওই সুতাটা যদি খাটো হতে থাকে তাহলে বুঝতে হবে নানার বিপদ আছে। কোনো অবস্থাতেই তাকে ঘরের বাইরে যেতে দেয়া যাবে না রাতের বেলা। তো যাই হোক, পরিবারের সদস্যরা এই কথা শোনার পর যার যার অবস্থা থেকে তাদেরকে পাহারা দিতে থাকেন, আর ওই দুইজন লোকও বিদায় নিয়ে চলে যান।
কিন্তু এক রাত্রে নানি তো সন্তানদেরকে নিয়ে ঘুমিয়েছিলেন, আর নানাও ঘুমিয়েছিলেন। ঘুমের একটা পর্যায়ে নানি উঠে আবার পাহারা দিচ্ছিলেন নানাকে, একটু ঘুমাতেন, জাগতেন। এরকম করতে করতে হঠাৎ করে নানি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন, তখন ভয়ঙ্কর এক পিশাচ নানাকে ওই ঘর থেকে কোনো না কোনোভাবে বের করে নিয়ে গেছে। কিভাবে বের করে নিয়ে গেছে এটা জানা যায়নি, হয়তো আর কখনো জানাও যাবে না। হঠাৎ করে নানির ঘুম ভেঙে যায়, দেখেন যে নানা নাই। উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। আশপাশের ঘর থেকে আত্মীয় স্বজনরা চলে আসেন, নানাকে খুঁজতে থাকেন। সবাই খোঁজাখুঁজি করছেন, কোনো সন্ধান নাই। চারদিকে খোঁজাখুঁজি হচ্ছে, কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তো ওনারা অবশেষে ঠিক করেন সেই পীর সাহেবের কাছে যাবেন। সকালবেলা গিয়েছিলেন সেই পীর সাহেব। উনি ওনার অনুগত কিছু জিনদের মাধ্যম দিয়ে খুবই একটা খারাপ খবর দেন। তিনি জানান যে এই লোকটা পাতালে রয়েছে। পাতালে রয়েছে বলতে মাটির নিচে রয়েছে। এখন মাটির নিচে রয়েছে বলতে মাটির কত নিচে রয়েছে এই বিষয়টা আসলে উনি বলেন নাই। শুধু উনি বলেছিলেন যে তার যেখানে কাজের স্থান সেখানে গিয়ে তোমরা খোঁজো, সেখানে পাতালে রয়েছে, এতটুকুই জানা গিয়েছে। তো যাই হোক, সেই খেজুরি চড়া চা বাগানে তারা যান। সেখানে যার অনেক খোঁজাখুঁজি করা হচ্ছিল, পাওয়া যাচ্ছিল না। তো এদের মধ্যে কেউ বলল যে আচ্ছা ওই দিক থেকে একটা পুকুর রয়েছে, চলো তো পুকুরের দিকে যাই। তো সবাই ওই পুকুরের ওখানে যান, সেখানেও নাই। হঠাৎ একজন খুঁজতে খুঁজতে সেই পুকুরে নামছেন। ওই সময় যে পুকুরের সিঁড়িগুলো ব্যবহার করা হতো, তখন কিন্তু এরকম সিমেন্টের বা কংক্রিটের সিঁড়ি ছিল না। তখন গাছ কেটে, বিশেষ করে তাল গাছ কেটে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সিঁড়ির মতো তৈরি করা হতো। তো ওই দুই তাল গাছের মাঝখানে একটু ফাঁকার মতো ছিল। তো ওইখান দিয়ে একটা পায়জামার ফিতা, পুরুষরা যে পায়জামা পরে, এখন তো ইলাস্টিক লাগানো থাকে অধিকাংশ পায়জামাগুলোতে, তো আগে কিন্তু এরকম ইলাস্টিক ছিল না, ফিতা ব্যবহার করা হতো আর কি। এরকম একটা ফিতা দেখা যাচ্ছে সেখানে, কিন্তু ওই যে নিচের পানিটা উপর দিকে উঠে এসেছে আর কি। তখন ওই লোকটা বললো, আচ্ছা এখানে এই ফিতাটা কিসের, আসো তো তোমরা এদিকে আসো তো। অন্য লোকরাও সেখানে চলে আসে। তখন ওই তাল গাছের একটা অংশ তারা যখন সরিয়েছেন, সবার শরীর শিউরে ওঠে। সকলেই দেখেন যে নানার সত্যি পায়জামার ফিতাটাই ভাসছে। আর সেই ফিতাটা তার কোমরে না, সেটা তার গলায় হালকা ঢিলে ঢালা করে বাঁধা। 2 আঙ্গুল ফাঁকাও ছিল, মানে এমন ঢিলে ঢালা ছিল। ফাঁস দিয়ে যে মারা যাবে বিষয়টা এরকমও না। তার গলায় আসলে ওরকম কোনো দাগও ছিল না। নানাকে মৃত অবস্থায় ওইখানে পাওয়া যায়। তাকে সেখান থেকে তোলা হয়, আবার সেই পীর সাহেবের কাছে খবর পাঠানো হয়। সেই পীর সাহেব জানিয়ে দিলেন এটা সেই ভয়ঙ্কর পিশাচ জিনেরই কাজ। মূলত সেই খেজুরিচড়া চা বাগানে রাতের বেলা যখন নানা জল বিয়োগ করেছিলেন, ওই জায়গাতে ওই ভয়ঙ্কর পিশাচটা বসেছিল। এরপরই সে পিছু নিয়ে তার এই ধরনের ভয়ঙ্কর ক্ষতি করেছে। যেহেতু তাকে ওই রাতের বেলা আটকে রাখা সম্ভব হয়নি, আর তার স্ত্রীর ভয়ঙ্কর ওই ঘুমটা এসেছিল, এমন ঘুম, মরণ ঘুম, মানে ওই ঘুম আসলে কেউ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই ঘুমটা আসছিল ওই জিনের প্রভাবেই। নানা কিন্তু সাঁতার কাটতে পারতেন। পুকুরে নিয়ে যাওয়া হয়েছিল, পুকুরের পানিতে ডুবিয়ে মারা হয়েছিল না কি করা হয়েছিল এই বিষয়ে জানা যায় না। তবে ওই পিশাচটা হত্যা করেছে এই বিষয়টা তাকে, মানে পরিবারের সবাইকে উনি জানিয়ে দেন। এখন ব্যাপারটা হলো কি, যে এটা তো একটা পুলিশ কেস। এরকম একটা লাশ পাওয়া গেল এমন একটা জায়গায়, চা বাগান কর্তৃপক্ষ কী জবাব দেবেন, এখানেও তো একটা বড় আইনগত বাধা রয়ে যায়। তো পুলিশ আসে। তো পুলিশ প্রশাসন থেকে জানানো হয় যে নানার একটা বিশেষ রোগ ছিল, পানিতে নামার পর এই রোগটা বেড়ে যায়। এই বিষয়টা পুলিশকে জানানো হয়, বলা হয় যে তার স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে, তাকে যেন এই লাশ কাটা ঘরে না পাঠানো হয়, তার শরীরে যেন কোনো কাটাছেঁড়া না করা হয়। নানিও এই বিষয়টা নিয়ে অনেক অনুরোধ করেছিলেন পুলিশকে। পুলিশরা একটা পর্যায়ে বলে দেন ঠিক আছে আপনার লাশ দাফন করে দেন, যেহেতু পরিবারের কোনো আপত্তি নাই।
আর তার যেহেতু একটা রোগ ছিল, পানিতে নামলে সেই রোগটা বেড়ে যেত, সুতরাং এই বিষয়টা নিয়ে পুলিশও আর কোনো আপত্তি করে নাই। এভাবেই নানা পৃথিবী থেকে চলে যান। নানি, উনি কিন্তু অনেক অল্প বয়সে বিধবা হয়েছিলেন। এরপর উনি ওনার সন্তানদেরকে বড় করেছেন অনেক কষ্ট করে। 1987 সালের এক ঈদের দিনে নানি এই দুনিয়া থেকে বিদায় নেন। তার জানাজায় অনেক মানুষ সামিল হয়েছিলেন। ফরিদা আপু নানা নানি দুজনের জন্যই দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। নানা আসলে রাতের বেলা এমন একটা কাজ করে ফেলেছিলেন, আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় যে এই ধরনের বিষয় কিন্তু হয়। এজন্যই হাদিসে বলা হয়েছে যে আমরা যখন কোথাও আমাদের জরুরত সারার জন্য বসবো, অবশ্যই চারদিকটা ভালো করে দেখে নেব। আর কোনো গর্ত, ঝোপ জঙ্গল, কোনো ফলদার অথবা ছায়াদার গাছের নিচে অবশ্যই বসা যাবে না। থুতু ফেলা যাবে না, গরম পানি ফেলা যাবে না, ময়লা আবর্জনা রাতের বেলা হুট করে ফেলা যাবে না। তবে হ্যাঁ, যদি একান্তই কোথাও বসতে হয় তাহলে গলা খাকারি দিতে হবে, যাতে করে ওখানে যদি কেউ থাকেও সে সরে যেতে পারে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো, তাহলে এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। চলুন ফরিদা আপুর পাঠানো দ্বিতীয় ঘটনাতে চলে যাই। এই ঘটনার সালটা উনি জানিয়েছেন 1950 থেকে 60-এর মধ্যবর্তী কোনো একটা সময় হবে। গ্রামের নাম ভাদেশ্বর, এটা সিলেটের একটি গ্রাম। তো যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে জিলু মিয়া। তিনি পেশায় একজন ছিলেন গেটম্যান, মানে দারোয়ান। আর এই জিলু মিয়ার কাছ থেকেই মূলত এই ফরিদা আপুর আত্মীয় স্বজনরা শুনেছিলেন ঘটনাটি। এই জিলু মিয়ার মা ছিলেন একজন মিডওয়াইফ, যাকে আমরা ধাত্রী বলে থাকি। অনেক সময় গর্ভবতী মহিলাদের বাচ্চা প্রসব করানোর কাজে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা সেখানে থাকেন। গ্রামে তো আসলে ডাক্তার পাওয়া যায় না, তখন প্রশিক্ষণপ্রাপ্ত এই ধরনের মহিলারাই এই কাজগুলো করে থাকেন। তো যাই হোক, দিন নাই রাত নাই সবসময় কিন্তু ওনার ডাক পড়তো বিভিন্ন জায়গা থেকে। আর তখনকার সময় তো গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। ঘটনার সময়ে বৃষ্টি চলছিল, আর সিজনটাও ছিল বৃষ্টি, মানে বর্ষাকাল ছিল। এমন বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পর থেকে। আর বিশেষ করে গ্রাম থেকেও, ওই গ্রামে তো এমনিতে গাছপালা বেশি থাকে। যদি মেঘের কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চারদিকে, যদি ঘর বাড়ি যেখানে আছে আর কি চারদিকে যদি গাছপালা থাকে, তাহলে তো আরও অনেক অন্ধকারাচ্ছন্ন মনে হয়। বিকাল থেকে গুড়ি গুড়ি যখন বৃষ্টি শুরু হয় তখনই মনে হচ্ছিল সন্ধ্যা লেগে গেছে। এইভাবে ক্রমাগত বৃষ্টি পড়ছিল, কয়টা যে বাজে ওনারা বুঝতে পারেন নাই। এরই মধ্যে একজন লোক আসে, পুরুষ লোক। তার হাতে ছিল একটা হারিকেন আর এক হাতে একটা ছাতা। তো উনি এসে এই জিলু মিয়াদের বাড়িতে দরজায় কড়া নেড়েছেন। তো জিলু মিয়া দরজা খুলতেই দেখতে পেলেন যে একজন পুরুষ লোক খুব চিন্তিত এবং নিরাশ মুখে দাঁড়িয়ে আছেন। তো জিলু মিয়া জিজ্ঞেস করেন যে কি ভাই, কি চাই বলেন। তখন ওই ব্যক্তিটি বলেন যে আমার ওয়াইফের তো প্রসব বেদনা উঠেছে, অনেক সময় ধরে সে প্রসব বেদনায় কাতরাচ্ছে, কিন্তু তার সন্তান হচ্ছে না। আমি শুনেছি যে আপনার মা নাকি এই ধরনের সমস্যার সমাধান করতে পারেন, তাই ওনাকে নিতে এসেছি। যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তাই আমি ওনাকে নিতে এসেছি, শেষ হলে আমি তাকে দিয়ে যাব, আপনার কষ্ট করে আসতে হবে না। জিলু মিয়া এই লোকটাকে চিনতেন না। আশেপাশের 10 গ্রামের মধ্যে এই লোকের ঘরবাড়ি এটা তার মনেও হচ্ছিল না, কারণ আশেপাশের অনেকগুলো গ্রামের লোকজন তার পরিচিত। আর তার যেই বয়স, এই বয়সী লোকদের অধিকাংশকেই উনি চেনেন। এত রাতের বেলা ওনার মাকে একজন অপরিচিত লোকের সাথে পাঠাবেন, বিষয়টাতে উনি আসলে রাজি হচ্ছিলেন না। এদিকে তার মা যখন দেখলেন এই অবস্থা, যেহেতু উনি এই ধাত্রীর কাজ করতেন, রাত বিরেতে বিভিন্ন সময় এই ধরনের ডাক ওনার পড়তো। আর এই ধরনের সমস্যাগুলোতে আসলে রাত হয়েছে, অপরিচিত, এই অজুহাতে বসে থাকা আসলে সম্ভব না। যারা এই ধরনের কাজ করেন তারা জানেন যে তারা কখনোই এই ধরনের সমস্যায় ওনারা বসে থাকতে পারেন না, ওনারা জানি। তো জিলু মিয়ার মা বলেন যে বাবারে, লোকটা অপরিচিত হলেও মনে হচ্ছে ভালো লোক, একটা বিপদ হয়ে গেছে, আমি যাই, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো জিলু মিয়ার মা ওনার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে, যেগুলো ওনার আসলে লাগে কাজের জন্য, সেগুলো নিয়ে উনি বেরিয়ে পড়লেন ওই লোকটার সাথে। ওনারা যখন বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলেন, হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের দিকে ওনারা গিয়ে গেলেন।
তো এতক্ষণ জিলু মিয়ার মায়ের কিন্তু কোনো খেয়ালই ছিল না যে ওনারা আসলে কোন দিকে যাচ্ছেন। কিন্তু যখন উনি বুঝতে পারলেন যে ওনারা একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করছেন, তখন জিলু মিয়ার মা একটু ভয় অনুভব করছিলেন। তিনি ভাবছেন এই জঙ্গলের মধ্যে আবার কোনো মানুষজন বাস করে নাকি। তো তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি এই জঙ্গলের মধ্যেই থাকেন? তো লোকটি বলল, জি, এই তো একটু ভিতরেই আমার বাড়ি, আপনি ভয় পাবেন না, আপনার ভয়ের কোনো কারণ নাই। তো তার কথাবার্তায় কখনোই তাকে খারাপ মানুষ বলে মনে হচ্ছিল না জিলু মিয়ার মায়ের কাছে। তো একটা সময় তারা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখে একটা মাটির তৈরি করা কুঁড়ে ঘর। কোনো রকমে মাথা গুজে ঢুকতে হয় আর কি, মানে দরজাটাও নিচু। আর সেই ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলছে। পাশে মাটির তৈরি দুটো চুলো জ্বালিয়ে রাখা আছে, এবং সেই আলোতে তিনি দেখতে পাচ্ছেন একজন কালো কুচকুচে মহিলা, খুব চিকন, একদম লিকলিকে, একটা ডেগে পানি ফুটাচ্ছেন। গরম একটা ডেগের মধ্যে টকবক করে পানি ফুটাচ্ছেন, পানি টকবক করছে। আর পাশে আরেকটা চুলা রয়েছে, সেই চুলাতে একটা কড়াই আছে, সেই কড়াইয়ে তেল গরম তো আছেই, সেই তেলের মধ্যে তেলের পিঠা উনি ভাজছেন। একটা করে পিঠা ভাজছেন, যদিও বা সেখানে একসাথে অনেকগুলো পিঠা ভাজা যেত, কিন্তু ওই মহিলা একটা করে পিঠা ভাজছে আর একটা করে তুলতেছে। তখন উনি আরও একটা জিনিস দেখতে পান যে ওই ঘরের মধ্যে একটা চাটাইয়ের উপর একজন মহিলা শুয়ে আছে। সেই মহিলাটাও একদম কালো কুচকুচে চিকন, মনে হচ্ছে তার শরীরে কোনো মাংসই নাই, এমন একটা অবস্থা। সেও প্রসব বেদনায় কাতরাচ্ছে, ওই শুয়ে মাটির যেখানে একটা শোয়ানোর জায়গা ছিল সেখানে আর কি শুয়ে কাতরাচ্ছে। তো জিলু মিয়ার মা বুঝতে পারেন যে ইনি সেই মহিলা যার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। জিলু মিয়ার মা তখনও কিন্তু বুঝতে পারেন নাই যে এরা কারা। জিলু মিয়ার মা মনে করেছিলেন যে আসলে সিলেটের তো বিভিন্ন ধরনের উপজাতি সম্প্রদায় রয়েছে, হয়তোবা এমনই কেউ এই জঙ্গলের মধ্যে বাড়ি তৈরি করেছে, এখানে ওনার বিপদে পড়েছে। চারপাশে কি রকম ঘন অন্ধকার, আশেপাশে কোনো জনবসতিও নাই, এদের কথাবার্তা কি আর মানুষজন শুনবে? এরা বিপদে পড়লেও তো মানুষ বুঝতে পারবে না। তো যাই হোক, উনি ওনার নিয়ম মাফিক ধাপটির কাজ শুরু করেছেন। তিনি ওই পিঠা ভাজা মহিলাকে গরম পানি এগিয়ে দিতে বলেন এবং তাকে সাহায্য করার জন্য বলেন। তো ওই মহিলাও ঠিকঠাক মতো সাহায্য করছিল। তো জিলু মিয়ার মা তার অভিজ্ঞতা অনুযায়ী যা যা করা প্রয়োজন সেটাই উনি করতে লাগলেন। ওই মহিলার প্রসব ব্যথা চলছিল, এর মধ্যে একটি সন্তান জন্ম নিল। জিলু মিয়ার মায়ের হাতেই সন্তান জন্ম নেয়। তো জিলু মিয়ার মা দেখলেন যে একদম কুচকুচে কালো জীর্ণ শীর্ণ একটি বাচ্চা ভূমিষ্ঠ হলো। তিনি ভাবলেন যে এরা হয়তোবা বংশগতভাবেই এরকম চিকন চাকন কালো, এরকম হয়তোবা দেখতে হয়েছে এই জন্য। তো উনি ওনার কর্তব্য পালন করতে গেলেন, কিন্তু একটা বাচ্চা হতে না হতেই আবার ওই মহিলার প্রসব বেদনা ওঠে। অল্পক্ষণের মধ্যে ওনার আরও একটি সন্তান জন্ম নেয়। তো জিলু মিয়ার মা ভাবলেন হয়তোবা যমজ সন্তান, তাই তিনি এটিকেও যেটা করার দরকার সেটা করলেন। কিছু সময় যেতে না যেতে আবার ওই মহিলার প্রসব বেদনা ওঠে। সেই মহিলা 3 নম্বর বাচ্চার জন্ম দেন। তো জিলু মিয়ার মা ভাবলেন যে এই মহিলার তকদিরে হয়তো বা আছে 3টা সন্তান হবে, কিন্তু না, তার ধারণা ভুল। ওই মহিলার ক্রমাগতভাবে একের পর এক সন্তান হয়েই চলছে। এইভাবে মোট 13টি সন্তান জন্ম নেয়। এই দৃশ্য দেখার পর জিলু মিয়ার মায়ের প্রাণ যায় অবস্থা ভয়ে। উনি বুঝতে পারলেন যে উনি বিশাল বড় এক বিপদে পড়ে গেছেন। কিন্তু জিলু মিয়ার মা তো বুদ্ধিমতী বিচক্ষণ মহিলা ছিলেন, তাই উনি কিছু বুঝতে না দিয়ে অপেক্ষা করতে থাকেন যে এই সব শেষ কখন হবে, উনি বাড়ি থেকে বেরোবেন কখন, আর কখন উনি সহি সালামতে বাড়িতে ফেরত যাবেন। এতক্ষণে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যে ঘরে ছিলেন সেটা কোনো মানুষের ঘর না, এরা জিন জাতি ছাড়া অন্য কিছুই নয়। তবে উনি এটাও বুঝতে পারেন যে এটা ভালো জিন। এর মধ্যে কি হয়, ওই যেই আরেকজন মহিলা ছিল, সেই মহিলা এই জিলু মিয়ার মাকে পিঠা খাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু জিলু মিয়ার মা বললেন, খুব ভদ্রতার সাথেই বলেন যে দেখেন, আমি আতুর ঘরে কিছু খাই না, এটা আমার অনেক দিনের একটা অভ্যাস, এটা আমি মেনে চলি। তো উনি যখন এটা বলেছেন, ওনারা এই বিষয়ে কোনো জোর জবরদস্তি করেন নাই। একটা পর্যায়ে ওই পুরুষরূপী যে অবয়বটা, সে বলে ওঠে যে আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা মানুষ নই, আমরা আসলে জিন। আপনার ভয়ের কোনো কারণ নাই,
আমরা জিন হলেও আমরা কারো ক্ষতি করি না, আমরা এখানে থাকি। আপনি আমাদের বিপদের সময়ে উপকার করছেন, কারণ এই সময়ে আমার সম্প্রদায়ের কাউকেও এই মুহূর্তে পাচ্ছিলাম না, এই জন্য আপনাকেই নিয়ে আসছি। আপনার ভয়ের কোনো কারণ নাই, আমি আপনাকে নিরাপদে আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো। সত্যি ওই অবয়বটা জিলু মিয়ার মাকে বাড়ি পর্যন্ত এগিয়েও দিয়ে যান। এরপর যখন দরজা নক করেছেন জিলু মিয়ার মা, জিলু মিয়া দরজা খুলে দিয়েছে। জিলু মিয়ার মা দেখে যে সাথে কেউ নাই, কিন্তু জিলু মিয়ার মা ভয়ে ঠক 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 করে কাঁপছে। তো জিলু মিয়া প্রথমে মনে করছেন হয়তোবা বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, এই জন্য হয়তোবা ঠকঠক করে কাঁপছে, কিন্তু না, ব্যাপারটা তো আসলে তা ছিল না। তো জিলু মিয়া তাড়াতাড়ি তার মাকে ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং বললেন যে কী ব্যাপার, ওই লোকটা কই, তুমি কি একাই আসছো? তবে জিলু মিয়ার মা বলে যে না, আসছিল অথবা চলে গেছে। ওই সময় আর উনি কিছু বলেন নাই। উনি কিন্তু জ্বরে বেশ কয়েকদিন ভুগেছিলেন, তবে আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে এই ঘটনার পরে রাতের বেলা উনি আর কখনো এই ধরনের ঘটনা ঘটলেও যান নাই। বিষয়টা এরকমই ছিল, উনি এই ঘটনাটা বিভিন্ন লোকের কাছে বলেছিলেন। তো এই ঘটনারও বহু বছর পর শোনা যায় যে এই যে জিলু মিয়া একদিন ইলেকট্রিক খাম্বার সাথে বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছিলেন। এটা একটা দুর্ঘটনাই ছিল নাকি অন্য কোনো কারণ ছিল এটা জানা যায় না, কারণ ওই জিনেরা যে এই ক্ষতিটা করেছে এটা নিশ্চিতভাবে বলা যায় যে না, তারা এই ক্ষতিটা করে নাই, এটা দুর্ঘটনাই ছিল। তো জিলু মিয়ার মায়ের মুখেই এই ঘটনাটা বিভিন্ন লোক শুনেছেন, এবং ওই জিলু মিয়াই কিন্তু এই ঘটনাটা এই ফরিদাপুর আত্মীয় স্বজনদের কাছে বলেছেন। এমনও হতে পারে যে এই বিষয়টা জিলু মিয়া বাইরে প্রকাশ করেছেন, তাই ওনার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা হতেও পারে, নাও পারে, যেহেতু এই বিষয়টা আসলে কেউই জানতে পারে না যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, কেন জিলু মিয়া মারা গিয়েছিল, দুর্ঘটনা নাকি অন্য কোনো ব্যাপার। তাই এই বিষয়ে আসলে আমরা কোনো মন্তব্য করতে পারবো না। আর ফরিদা আপু এই বিষয়ে আসলে কিছু বলতে পারেন নাই, উনি শুধু বলেছেন যে সে এইভাবে মারা গিয়েছিল জিলু মিয়া। চলুন এবার চলে যাই ফরিদা আপুর পাঠানো ঘটনার তৃতীয় অংশে। এবারের ঘটনাটি ঘটেছিল ওনার হাজব্যান্ডের সাথে। এটা মুক্তিযুদ্ধের আগের ঘটনা, তখন ওনার হাজব্যান্ড তো ছোটো ছিলেন। ঘটনাটা ঘটেছিল ঢাকার উত্তর বাড্ডা এলাকায়। ওনার হাজব্যান্ড যাচ্ছিলেন তার খালার বাসায় বেড়ানোর উদ্দেশ্যে। সময়টা আসর পেরিয়ে, তখন অনেকটা আলো ছিল। আর মুক্তিযুদ্ধের আগে এই উত্তর বাড্ডা এলাকায় এখন যেরকম দেখা যায় তখন তো এরকম ছিল না। উনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং খালার বাসায় যাওয়ার জন্য একটি রাস্তার ভিতরে ঢুকে পড়েন, রাস্তাটি ছিল কাঁচা, সেখানে একটি বাউন্ডারি দেয়াল ছিল। তো উনি তো নিজের মনে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ তার চোখ পড়ল এই বাউন্ডারির উপরে। উনি দেখতে পেলেন যে একটা লম্বা চুলওয়ালা মেয়ে শুয়ে আছে ওই ওয়ালের উপরে, লম্বালম্বিভাবে। ওই ওয়ালের উপরে যে কিছুটা চওড়া জায়গা থাকে না, ওইটার উপরে শুয়ে আছেন। মেয়েটা বেশ লম্বা ছিল। আরও অদ্ভুত ব্যাপার হলো এই মেয়েটার চুল এত বড় ছিল, এই চুলগুলো উল্টো দিকে তার মুখের উপরে রাখা, এবং মুখের উপর দিয়ে দুই পাশে চুলটা ঝুলে পড়েছে, এবং ঝুলতে ঝুলতে অনেকটা দেয়ালের নিচ পর্যন্ত চলে এসেছে। তো উনি চিন্তা করলেন কী ব্যাপার, এইরকম একটা মেয়ে এখানে শুয়ে আছে এইভাবে। তো উনি এই বিষয়টা দেখে আসলে ভয় পান নাই, অবাক হয়েছেন। উনি নিজেকে সামলে নিয়ে দ্রুত এগিয়ে গেলেন। উনি ওনার খালার বাড়িতে পৌঁছান, তখনও কাউকে কিছু বলেন নাই, যদি তারা ভয় বা আবার বিশ্বাস না করে। যাই হোক, ফেরার সময় মজা করে উনি বলেছিলেন যে চল তোদেরকে একটা জিনিস দেখাই, আমি এরকম একটা জিনিস দেখছিলাম আসার সময়। তো তারা বাড়ির থেকে বের হয়ে আসছিলেন এই ফরিদাপুর হাজব্যান্ডকে কিছুটা এগিয়ে দেওয়ার জন্য, তখন তো রাত হয়ে গিয়েছিল। তবে তারা ওখানে এসে কিছু দেখতে পান নাই। তবে এই বিষয়টা যে স্বাভাবিক ছিল না এটা ওনার হাজব্যান্ড পরবর্তীতে বুঝতে পেরেছিলেন। আর ওই সময় ওই রাস্তাতে লোকজন খুব একটা চলতো না। উনি যখন ওই দেয়ালের কাছে আসছিলেন তখন সন্ধ্যা হবে হবে ভাব এমন একটা সময়। যাই হোক, এর কয়েকদিন পরের কথা, রাতের বেলা ওনার হাজব্যান্ড তার বোনের বাসা থেকে ফিরছিলেন রাত 1:30টার দিকে। তো সেটাও কিন্তু এই নর্থ বাড্ডা বা উত্তর বাড্ডা এলাকাতেই ছিল। তো উনি যখন হাঁটছিলেন তখন উনি শুনতে পাচ্ছিলেন তার পেছনে একটা ঘন্টার আওয়াজ। কুকুর বা বিড়ালের গলায় যদি ঘন্টা বাঁধা থাকে এক ধরনের টুন 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 আওয়াজ হয়। মনে হচ্ছিল এটা কোনো কুকুরের গলায় বাঁধা। কুকুরের গলার ঘন্টাটা একটু বড় হয় আকারে, বিড়ালের গলার ঘন্টাটা একটু ছোট হয়, কুকুরেরটা একটু বড় হয়।
তো উনি এই ধরনের ঘন্টার আওয়াজের সাথে পরিচিত ছিলেন। তো ওনার কাছে মনে হচ্ছে পেছনে কোনো একটা কুকুর হেঁটে আসছে, ওরকম টুন 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 শব্দ হচ্ছে। উনি যেই না পেছনে দেখেন আর কিছু দেখেন না, যেই উনি হাঁটা শুরু করেন তখন আবার ওই শব্দটা হতে থাকে। তো এরকম কয়েকবার উনি পেছনে ফিরেছেন, কিছুই দেখেন না, হাঁটা শুরু করলে এই শব্দটা হয়। তো দ্রুত উনি যখন হাঁটা শুরু করেছেন এবং লোকালয়ের মধ্যে চলে আসছেন, তখন আল্লাহর রহমতে এই জিনিসটা ছিল না। তবে এখনও ওনার মনের মাঝে সেই প্রশ্নটা উকি দেয় যে ওই রাত্রে ওই শব্দটা আসলে কিসের ছিল, কেনই বা এই শব্দ হচ্ছিল। কিন্তু উনি তো কোনো কুকুরকে দেখেন নাই, আর এটা তার মনের ভুলও ছিল না। এমনটা না যে আশেপাশ থেকে কেউ ইচ্ছাকৃতভাবে সেই সাউন্ডটা করছে, উনি হাঁটলেই সেই শব্দটা হচ্ছিল। এটা আজও ওনার মনের মধ্যে ভয়ের উদ্রেক করে। চলুন এবার আসি ফরিদাপুর পাঠানো ঘটনার একদম শেষ অংশে। এটা খুব বেশি দিন আগের না, এটা 2009 বা 10 সালের ডিসেম্বর মাসের ঘটনা। ঘটনাটি দেশের বাইরের ঘটনা। ইংল্যান্ডের এপিং ফরেস্টের একটি রাস্তার ঘটনা। ওই রাস্তা দিয়ে ওনার হাজব্যান্ড গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কনকনে ঠান্ডা আবহাওয়া, তার উপর ধবধবে তুষারপাত হচ্ছিল, সাদা তুষার পরে আমরা তো অনেকেই দেখেছি সেই জিনিসগুলো সিনেমায়, তারপরে এমনিতে টেলিভিশনে যে তুষারপাত কীভাবে হয়। ওই সময়ে এই ফরিদাপুর হাজব্যান্ড উনি ইংল্যান্ডের এডিসন লি এইটার ট্যাক্সি ড্রাইভার ছিলেন। তিনি প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তো একটা জায়গায় এসে উনি প্যাসেঞ্জার নামিয়ে দেন, ফেরার পথে উনি একা একা গাড়ি চালিয়ে আসছিলেন। ওই সময়টা রাত 2:30 থেকে 3টার মধ্যে হবে। তো সেদিন যদি তুষারপাত না হতো, ওই সময়টা নাকি খুব ঘুটঘুটে অন্ধকার থাকতো, কিন্তু তুষারপাতের কারণে সমস্ত এলাকাটা আলোর মতো হয়ে আছে, সাদা একটা আবহাওয়া চারদিকে ছিল। তো এই জন্য ওই তুষারপাত হলে অনেকটাই আলোকিত থাকে চারদিকে। তো ওনার হাজব্যান্ড যেই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তাটা একটু এঁকে বেঁকে গেছে। উনি মোটামুটি ভালো স্পিডেই গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ করে উনি দেখতে পেলেন একটা বৃদ্ধ লোক হন্যে হয়ে তার গাড়ির সামনে দিয়ে চলে গেল। কিছু বুঝে ওঠার আগেই লোকটা সামনের পাহাড়ের উপর দিয়ে উঠে গেল। লোকটা দেখতেও ভয়ঙ্কর রকমের ছিল। অল্প কয়েক সেকেন্ড উনি দেখেছিলেন আর কি। তো ওনার হাজব্যান্ড বুঝতে পারছিলেন না যে আসলে এটা কি। চিন্তা করলেন হয়তোবা কোনো লোক মদ খেয়ে মাতাল হয়ে মদের নেশায় এইভাবে এলোমেলোভাবে ছোটাছুটি করছেন, বাড়ি থেকে বেরিয়ে রাস্তা হারিয়ে ফেলেছেন। কিন্তু তিনি যখন সামনে অগ্রসর হন এবং ওনার মাথার উপরে একটা আয়না গাড়ির মধ্যে থাকে না, যে আয়নাটা, ওটা দিয়ে ভালো করে দেখার চেষ্টা করেন যে পেছন দিকে কিছু দেখা যাচ্ছে কিনা। কিন্তু উনি দেখলেন না, পেছনে ওই অবয়বটা আর দেখা যাচ্ছে না। তখন উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই কোনো মানুষ নয়, কারণ ওই সময় এরকম একটা ব্যাকওয়ার্ড জায়গায় কোনো মানুষ পায়ে হেঁটে চলতেই পারে না, যেখানে কোনো জনবসতিই নাই। আর এত দ্রুত তুষারাবৃত এলাকা দিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করা যায় না। উনি তো গাড়ি চালানো অবস্থায় ভীষণ ভয় পেয়েছেন। যাই হোক, তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে ওই অবয়বটা তার গাড়ির সামনে এসে পড়ে নাই এবং তার কোনো ক্ষতিও করে নাই। অনেক সময় দেখা যায় এই ধরনের সমস্যার ক্ষেত্রে যখনই গাড়ির সামনে আসে, গাড়িকে ক্রস করে চলে যায়, কিছুক্ষণ পরেই দেখা যায় গাড়ির পেছনে ওই অবয়বটা বসে আছে। তবে আল্লাহর অশেষ রহমতে ওনার সাথে আর কিছু হয়নি। এর কিছু বছর পর এই ফরিদাপুর হাজব্যান্ডের একজন কলিগ এরকমই একটা জায়গায় ড্রাইভিং অবস্থাতে মারা গিয়েছিলেন। তো মোটরওয়ের সিসি ক্যামেরায় দেখা যায় যে মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি একটি কান্ট্রি লেনে ড্রাইভ করে যখন হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন, তখন হঠাৎ করে উনি ওনার গাড়ির কন্ট্রোল ছেড়ে দেন এবং গাড়িটির স্পিড কমে যায় এবং কিছু দূর এগিয়ে যায়। একটা সময় হাইওয়ের মাঝখানে এসে থেমে যায়। তখন সিসি ক্যামেরার ফুটেজ দেখে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে এসে দেখে যে উনি মারা গেছেন। গাড়িটির ইঞ্জিন কিন্তু তখনও চালু ছিল। উনি খুব নামাজি একজন মানুষ ছিলেন। তো যাই হোক, ওনার কোনো পোস্টমর্টেম করা হয় নাই, কিন্তু ওনার মৃত্যুর কারণ কী ছিল তা আজ পর্যন্ত জানা যায় নাই। কেন হঠাৎ করেই তার মৃত্যু হয়েছিল, উনি কি স্ট্রোক করেছিলেন না অন্য কোনো কারণে মারা গিয়েছিলেন, এটা জানা যায় নাই। নাকি উনি কোনো কিছু দেখেছিলেন,
ওনার মৃত্যুটা আজও রহস্য রয়ে গেছে, কারণ উনি যেই জায়গাতে মারা গিয়েছিলেন ওই জায়গাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটে, কিন্তু উনি আসলেই কোনো ভয়ের ঘটনার মুখোমুখি হয়েছিলেন কি না এটা জানা যায় না। তো এটাই ছিল ঘটনা। ফরিদাপুর ঘটনার কিছু কিছু জায়গায় অনেক রহস্য রয়ে গেছে, যেই রহস্যগুলো উন্মোচিত হয়নি। ওটার কোনো ফাইনাল রেজাল্টও চূড়ান্তভাবে আসলে কেউ পায়নি, যার কারণে সেটা রহস্যই রয়ে গেছে, একটা কিন্তু রয়ে গেছে। আদতে সেটা প্যারানরমাল বিষয় ছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল, আল্লাহ ভালো জানেন। আর ওনার কয়েকটা ঘটনার মধ্যে তো অবশ্যই প্যারানরমাল বিষয়ের উপস্থিতি টের পাওয়া গিয়েছে, যেটা মনের ভুল ছিল না, আসলেই এটা প্যারানরমাল বিষয় ছিল। আর ফরিদাপুর নানার ঘটনাটা তো এটা আমরা জেনেছি। আর এই সংক্রান্ত যে হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিষেধগুলো আমাদের করেছেন, যে বিষয়গুলো পালন করতে বলেছেন, সেটাও বলেছি। এই ধরনের বিভিন্ন ঘটনা যখন আমরা বলি তখনও এই জিনিসগুলো বলেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, তাতে যেন আমরা এই বিপদ আপদ থেকে রক্ষা পাই। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের এপিসোড এ পর্যন্তই। আশা করছি এবারের এপিসোডের ঘটনাগুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে এবং ফরিদা আপুকে। আপনাদের দুজনের কাছ থেকে আরও অসংখ্য ঘটনা পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। লিসেনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে এপিসোডটি শোনার জন্য। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার আমাদের যে রেগুলার এপিসোড সেটা নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। লিসেনার্স, আপনারা অনেকেই ইয়াসার বইটি সংগ্রহ